আমি ভালোবাসা স্বীকার করেছি বলে মাথায় উঠে বসে গেছো? আমার অনুভূতিকে একদমই পাত্তা দিচ্ছ না। বেয়াদব মেয়ে কোথাকার, সরো সামনে থেকে, লাগবে না তোমায় আর। রাফসান মেজাজ খুইয়ে উল্টে ফিরে শুয়ে পড়ে। কতভাবে বোঝাবে আর? তার মতো লোক যে ভালোবাসার কথা বলেছে এটাই তো অনেক। এখন বাকি সবও কি বুঝিয়ে বলে দিতে হবে? বউ না সে, জামাইয়ের মনের কথা বোঝে না কেন? ধ্যাত, মেজাজ খারাপ হয়ে গেল। নাফসান শুয়ে থেকেও শান্তি পাচ্ছে না। সে থম ধরে উঠে বসে, নাওরার দিকে আর তাকিয়েও দেখে না। নাওরার মাঝে কোনো নড়চড় নেই। নাফসান হঠাৎই উঠে চলে যেতে নিলে নাওরা লাফিয়ে উঠে নাফসানকে আঁকড়ে ধরে। সে বুঝতে পেরে গেছে এখন নাফসান চলে গেলে আর সব স্বাভাবিক হবে না। তাই নাওরা নাফসানকে পেছন থেকে আঁকড়ে ধরে বলে, সরি স্যার, আর হবে না, প্লিজ যাবেন না, আমি বুঝে গেছি সব। আমি একটু নার্ভাস, তবুও যাবেন না? নাফসান চুপচাপ বসে থাকে। কিছুটা সময় পার হলে নাওরা এবার ধীরে ধীরে নাফসানের সামনে আসে। তারপর কিছুটা ইতস্তত করে নাফসানের এক গালে হাত রেখে অপর গালে হালকা ঠোঁট ছোঁয়ায়। তারপরও নাফসান কোনো রিয়াকশন না দিলে এবার নাওরা বড় সাহসের কাজ করে ফেলে। নাফসানের ঠোঁটের উপর হালকা করে ঠোঁট ছুঁয়ে চলে আসতে নেয়। তবে নাফসান আর ছাড়ে না। এবার নাওরার ঘাড়ের পেছনে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। নাফসানের নরম সরম আদরে নাওরা নিজেও নাজেহাল হয়ে ওঠে। নিজেকে সম্পূর্ণরূপে নাফসানের কাছে সমর্পণ করে দেয়। সে রাতে পূর্ণতা পায় দুটো হৃদয়, দুটো মন। আর সেই পূর্ণতার সাক্ষী হিসেবে থাকে রুম জুড়ে বয়ে চলা ঠান্ডা বাতাস আর বারান্দা গলে বয়ে আসা চাঁদের উজ্জ্বল আলো। সকালে ঘুম ভাঙতেই নাওরা নিজেকে নাফসানের বাহুবন্ধনে আবদ্ধ অবস্থায় পায়। ভোরের দিকে তারা ঘুমিয়েছিল, তবে নাওরা বেশি ঘুমাতে পারেনি। জেগে উঠে রাতের কথা মনে পড়তেই লজ্জায় সে লাল হয়ে যায়। রাতে সে এক অন্যরকম নাফসানকে আবিষ্কার করেছে। অতীব কেয়ারিং তবে দুষ্টু অসভ্য চরিত্রের নাফসান। সর্বদা গম্ভীর পার্সোনালিটি নিয়ে চলা নাফসানের আড়ালে যে এমন ভিন্ন এক নাফসান চরিত্র লুকিয়ে আছে তা নাওরা কখনো ভাবতেও পারেনি। আগে জানলে হয়তো নাফসানকে সিডিউস করার সিদ্ধান্ত নিয়ে আগুনে ঘি ঢেলে দিত না। নাওরার ভাবনার মাঝে নাফসান একটু নড়ে চড়ে উঠলে নাওরা চোখ খিচে বন্ধ করে নেয়, যাতে নাফসান তাকে জাগ্রত অবস্থায় না দেখে, নয়তো নিশ্চয়ই তাকে টিস করা শুরু করবে। অপরদিকে নাফসান জেগে গিয়ে দেখে নাওরার চোখ বন্ধ। নাওরা ঘুমাচ্ছে ভেবে নাফসান নিজেকে না সামলাতে পেরে টপাটপ নাওরার দুগালে কতগুলো চুমু খায়। তারপর মুখ নামিয়ে নাওরার ঠোঁটে হালকা করে চুমু দেয়। ওদিকে ঘুমের ভাব ধরে থাকা নাওরার জন্য এসব সহ্য করা কষ্টকর হয়ে যায়। একটু পর নাফসান তাকে ছেড়ে দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। নাফসান যেতেই নাওরা লাফিয়ে উঠে বসে। তারপর তাড়াহুড়ো করে নিজেকে গুছিয়ে নিয়ে উঠে দৌড়ে দরজার কাছে চলে যায়। দরজা খুলে করিডোরে দুদিকে তাকিয়ে কাউকে না দেখে এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। নিজের রুমে এসে নাওরার শান্তি অনুভূত হয়। এখন অন্তত এই সারা দিনের মাঝে আর নাফসানের মুখোমুখি হবে না। এসব ভেবে সে নিজ বিছানায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ে। লজ্জায় কিছুক্ষণ গড়াগড়ি খায়, তবে শরীরে একটু ব্যথা অনুভব হওয়ায় চুপচাপ শুয়ে থাকে। আর সারা রাতের কথা ভাবতে ভাবতে লজ্জায় লাল নীল হতে থাকে। অপরদিকে নাফসান ওয়াশরুম থেকে বেরিয়েই দেখে নাওরা বিছানায় নেই, সাথে তাদের বিছানার সফট কমফোর্টারটাও নেই। তার মানে মেয়েটা কমফোর্টার সহকারে পালিয়েছে। নাফসান কিছু আর না করে এসে বিছানায় শুয়ে পড়ে। ফোন হাতে নিয়ে দেখে মাত্র সকাল 6টা বাজে। ছুটির দিনগুলোতে নাফসানের একটু দেরি করে ওঠার অভ্যেস আছে। তাছাড়া আজ বেশ পরিশ্রম হয়ে গেছে, তাই আর নাওরাকে না খুঁজে নিজের মতো ঘুমের রাজ্যে পাড়ি দেয়। প্রতি বছর ছেলে মেয়েদের জন্মদিন তারা বড় কোনো অনুষ্ঠান করে না, তবে মা বাবা নিজেরা গিফট এনে উইশ করে আর ভালো মন্দ রান্না করা হয় সবার জন্য। আজ নাওরার জন্মদিন উপলক্ষে রান্নাবান্নার প্রস্তুতি নেয়। ভাগ্য করে নাওরার জন্মদিন এবার শুক্রবারে পড়েছে, তাই কারো অফিস স্কুল ভার্সিটি নিয়ে কোনো টেনশন নেই। নাওরা ঘুম থেকে দেরিতে ওঠায় কেউ কিছুই বলে না। নাফসান সকালে উঠে নাস্তা করে আবার রুমে চলে গিয়েছে। নাফসান যখন খাবার শেষে রুমে যাচ্ছিল তখনই করিডোরে নাওরার সাথে দেখা হয়ে যায়। নাওরা সাধারণ একটা 3 পিস পরে হাই তুলতে তুলতে রুম থেকে বেরিয়ে আসছে। সামনে থাকা নাফসানকে একবারের জন্যেও খেয়াল করেনি সে, তবে নাফসান তাকে দেখেই দাঁড়িয়ে পড়েছে। নাওরা হাই তুলে যেই না সামনে তাকিয়েছে, সামনে নাফসানকে দেখেই থমকে দাঁড়ায়। সে তো ভেবেছিল নাফসান হয়তো আরো আগেই খেয়ে দিয়ে রুমে চলে গিয়েছে, তবে এত দেরিতে নাফসানকে রুমের বাহিরে দেখে নাওরা থমকে দাঁড়িয়ে পড়ে। নাফসান মিটমিট করে হেসে তার দিকে তাকিয়ে বলে, ঘুম হয়েছে ভালো মতো? নাফসানের হাসি দেখে নাওরা লজ্জায় মাথা নিচু করে মৃদু স্বরে বলে, নাস্তা করে একটা ঔষধ খেয়ে নিও। নাওরা তরাক করে মাথা তুলে বলে, কিসের ঔষধ খাবো? অবশ্যই ব্যথার, যদি থাকে তবেই, অতিরিক্ত ফালতু ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলবে। চলে যেতে নিয়ে আবারও ঘুরে তাকিয়ে বলে, আর খাবার শেষে রুমে আসবে, জরুরি কথা আছে। যদি না আসি তবে রাতের মতো জোর করে ধরে নিয়ে আসবো। কথার পৃষ্ঠে নাফসানের এমন উত্তর পেয়ে নাওরা অবাক হয়ে যায়। লোকটা মাত্রাতিরিক্ত খারাপ। নাওরা খাবার টেবিলে বসতেই ইলাও এসে বসে। ছুটির দিন বলে নিজেও আজ দেরি করে উঠেছে। হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই সে বলে,
ভাবি রাতে কোথায় ছিলে তুমি, মানে কোন রুমে ছিলে? নাওরা থতমত খেয়ে আমতা আমতা করে বলে, আমার রুমেই ছিলাম আমি। রাতে কেক খাওয়ার পর আমার পেটে কেমন করছিল বুঝছো, তাই তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। নাহিল আস্তে করে ফোন হাতে সোফায় বসেছিল। সোফা থেকে তাদের ডাইনিং টেবিলের দূরত্ব বেশি নয়, তাই নাওরা আর ইলার সব কথাই তার কানে আসছিল। তার মনে পড়ে রাতে সে ছাদ থেকে সব গোছানোর পর নাওরার রুমের সামনে দিয়ে আসার সময় রুমের লাইট অফ দেখেছিল, কিন্তু নাওরা রাতে ঘুমানোর সময় লাইট অন করে দরজা চাপিয়ে ঘুমায়। এতে তো নিশ্চিত বোঝা যায় নাওরা রাতে তার রুমে ছিল না, নিশ্চিত সে ভাইয়ার সাথেই ছিল। তবে সে নাওরার থেকে বয়সে বড় হওয়ায় এসব নিয়ে কিছুই বলে না। অন্যদের পার্সোনাল বিষয়ে নাক গলানো মোটেও উচিত নয়। আর তারা যদি ভাই ভাবি হয় তবে তো আরও নয়। অপরদিকে ইলা বলে, ভাবি শোনো না, তোমার এখন ভাইয়ার রুমে শিফট হওয়া উচিত। আমি শুনেছি সুন্দর ছেলেদের পেছনে নাকি পরীরা ধাওয়া করে। আজকে সকালে আমি ভাইয়ার রুম থেকে একটা সাদা মানুষের মতো কিছু বেরোতে দেখেছি। আমি নিশ্চিত ওটা কোনো পরী ছিল। আমার ভাইয়া এত সুন্দর তো, তাই কোনো পরীর নজর পড়েছে ভাইয়ার উপর। ইলার কথা শুনে নাওরা খাবারের মাঝে বিষম খেয়ে ওঠে। তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে নেয়। তারপর যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে ইলার মতো করেই বলে, বলো কি, আমিও শুনেছি এটা। তাহলে তো তোমার ভাইয়ার থেকে আমায় দূরে থাকা উচিত। আমি শুনেছি কোনো ছেলের উপর পরীর নজর পড়লে সেই ছেলের আশেপাশে তারা অন্য মেয়েদের সহ্য করতে পারে না। এমন হলে তো আমার কপালে শনি আছে। আমি বাবা এসবে নেই। এখন থেকে তোমার ভাইয়ার থেকে 100 হাত দূরে থাকবো। ইলা চিন্তিত হয়ে বলে, এখন কি হবে? ভাইয়াকে পরীর হাত থেকে বাঁচাবো কি করে? নাওরা কিছুক্ষণ ভাবনার ভঙ্গি করে বলে, হ্যাঁ বলছি শোনো, এই পরীর হাত থেকে বাঁচতে হলে তোমার ভাইয়াকে শক্ত তাবিজ পরাতে হবে। তাবিজটা এমন হবে যাতে কোনো পরীটরি তোমার ভাইয়ার কাছে ঘেঁষতে না পারে। তাবিজ পরালেই হয়ে যাবে তো? নাওরা গম্ভীর স্বরে বলে, শুনেছি তাবিজ দেখলে নাকি পরীরা দূরে দূরে থাকে। তাবিজটা কিন্তু সবসময় তোমার ভাইয়ের কাছেই রাখতে হবে। ভাইয়ার গলায় পরিয়ে দিলেই হবে না। এটা ভালো বুদ্ধি, গলায় পরিয়ে দিবে। তাহলে সবসময় তাবিজটা দেখলে পরিয়ার কাছে আসবে না। নাহিল একটু গলা খাকারি দেয়। তার হাসি আটকে রাখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তার এমন গলা খাকারি শুনে ইলা বিরক্ত হয়ে বলে, গলায় কি ব্যাং বাজছে তোমার? দেখছোই তো কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। হ্যাঁ ভাবি, তারপর বলো। তারপর আর কি, সিদ্ধান্ত তো জানিয়েই দিলাম, তাবিজ পরাও তোমার ভাইকে। কিন্তু তাবিজ কোথায় পাবো? নাহিল এদের দুজনের রাজকবির কথা শুনে হাসতে থাকে। বিশেষ করে অপরাধী নাওরার নিজেকে নির্দোষ প্রমাণিত করার অভিনব কায়দা দেখে তার প্রচণ্ড হাসি পায়। নাওরাকে নিয়ে ভাবতে গিয়ে নাহিলের মনে হয় তার পিচ্ছি সাফিয়া কি পারবে এই নাওরার সাথে যা হিসেবে নিজেকে মানিয়ে নিতে। এমনিতে নাওরা যা বাচ্চামো করে, সেখানে সাফিয়া পিচ্ছিটা এসে জয়েন করলে তাদের বাড়িটা আর বাড়ি মনে হবে না। আর তাদের ইলা তো আছেই, মনে হবে বড় বাচ্চাদের কারখানা একটা। সাফিয়ার কথা মনে আসতেই নাহিল সাফিয়াকে কল লাগায়। সাফিয়া তার মামাতো বোন হয়। সে যখন ইন্টারে পড়াকালীন মামার বাসায় গিয়ে থাকতো, সাফিয়ার তখন বয়স আরও কম, মাত্র 12 বা 13 বছর। সেই সময় সে সাফিয়াদের বাসায় থাকাকালীন সাফিয়া সবসময় তার কাছেই থাকতো। তাকে ভাই হিসেবে অনেক ভালোবাসতো। যদিও নাহিলের তখন সাফিয়ার প্রতি কোনো অনুভূতি ছিল না, কারণ সাফিয়াও তখন খুব ছোট ছিল। তারপর সে ইন্টার শেষ করে ভার্সিটিতে উঠলে মামার বাসায় তেমন যাওয়া হয়নি। তবে তার 3 বছর পর হঠাৎ সাফিয়াকে দেখে নাহিলের অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। এই 3 বছরেও তেমন কখনো লাগেনি। সেদিন সাফিয়াকে শাড়ি পরা অবস্থায় দেখে নাহিলের মনে হয়েছিল, মেয়েটা এত বড় হয়ে গেল কবে? এই তো মাত্র কয়েকটা বছর গেল। কিছুদিন আগেও তো ছোট্ট একটা মেয়ে ছিল। এখন কেমনে পরিণত যুবতী মেয়েদের মতো লাগছে। আর ততদিনে সাফিয়ার মাঝেও অনেক পরিবর্তন ঘটেছে। আগের মতো তার কাছে আসে না, দূরত্ব বজায় রাখে। বড় হয়েছে তো, তাই দূরত্বে থাকে। তবে এতদিনে তো নাহিলের অনুভূতির পরিবর্তন হয়েছে। আগে সে সাফিয়াকে বোনের নজরে দেখলেও এখন সে ভালোবাসার নজরে দেখে। সাফিয়া এবার HSC দিবে, ইলার সাথেই পড়ে। ইন্টারে ওঠার পর মামারা এই বাসায় এসেছিল। সেবার নাহিল সরাসরি সাফিয়াকে ভালোবাসার কথা বলেছে, কিন্তু পিচ্ছিটা কোনো উত্তর দেয়নি, শুধু মাথা নিচু করে মুচকি হেসে চলে গিয়েছিল। সেই মুচকি হাসির দরুন নাহিল ধরে নিয়েছে উত্তরটা সাফিয়ার দিক থেকেও পজিটিভ। তবে মেয়েটা প্রচণ্ড ভীতু, বাবার ভয়ে এখনো নাহিলকে ঝুলিয়েই রেখেছে। তবে নাহিলও নাছর বান্দা, সেও সাফিয়ার মুখ থেকে ভালোবাসি না শোনা পর্যন্ত ছাড়বে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রায় প্রতিদিনই সাফিয়াকে একবার করে ফোন করে জ্বালানো অব্যাহত রয়েছে। আশা করা যায় এভাবে আর কিছুদিন চালালে সাফিয়া ভালোবাসার কথা বলে দিবে। তারপর নাফসানের সহযোগিতা পেলে সোজা বিয়ে করে বাসায় তুলে আনবে। বয়স তো তারও হচ্ছে, তারও বউ লাগবে। সাফিয়া নামক ছোট্ট একটা দুষ্টু মিষ্টি বউ। নাওরাদের 2য় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। 3য় বর্ষ শুরু হওয়ার পূর্বে মাঝে কিছুদিন বন্ধ আছে। এর মাঝে নাফসানের সাথে তার সম্পর্ক এখনো লুকোচুরির মতো রয়েছে। মাঝে পরীক্ষার জন্য নাফসান তাকে ছাড় দিলেও এখন নিশ্চিত আর ছাড়বে না, কারণ লোকটা ভালোবাসার কথা স্বীকার করার পর থেকে চরম অসভ্যের পরিচয় দিয়ে যাচ্ছে। কিন্তু নাওরার মাঝে লজ্জাভাবের আর পরিবর্তন হচ্ছে না। ঠিকই সে আগের মতোই নাফসানকে জ্বালায়, তবে নাফসান কাছে টানতে চাইলে আবার দৌড়ে পালায়। নাফসানও বোধহয় সময় দিচ্ছে তাকে। তবে
যেদিন ধরবে সেদিন জম ধরা ধরবে, পরে আর মুক্তি মিলবে না। সামনে ইলার এইচএসসি এক্সাম, আবার কিছুদিনের মাঝে নাহিলেরও ফাইনাল এক্সাম আছে। দুজনকেই পড়াশোনায় বসতে হয়। একদিন নাহিল সানানের ডিটেলস এনে নাফসানকে দেয়। তারপর এর কারণ জিজ্ঞাসা করলে নাফসান জানায় ছেলেটার ইলার দিকে নজর পড়েছে, তবে সাহস কম না ছেলের। সরাসরি আমাকে ফোন করে ইলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, শুধু নিজের নামটাই বলেছে, আর কিছুই বলেনি। এটা কি বলো, আমার বন্ধু আমাকে না বলে সরাসরি তোমাকে জানিয়েছে? তুমি কি বলেছো? এখনো কিছুই জানায়নি, তাই তোকে ডিটেলস আনতে বলেছিলাম। তুই কি বলিস? তুমি কি করবে ভাবছো? সানান ছেলে হিসেবে খারাপ না, আমার বন্ধু তো, আমি চিনি। অন্য কোথায় কিছু নেই। যেহেতু সরাসরি বিয়ের কথা বলেছে, তাহলে সিদ্ধান্ত নিয়েই বলেছে। তুমি বললে আমি ওকে বলবো পরিবার নিয়ে কথা বলে যেতে। ইলার তো সামনে পরীক্ষা, তোদেরও ফাইনাল। এসব পরীক্ষার ব্যাপারটা শেষ হোক, তারপর যা হওয়ার হবে। আপাতত বিষয়টা এখানেই থাকুক। ইলাকে এখনই কিছু বলিস না।